ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 10-এর ইতিহাসের 3 নম্বর চ্যাপ্টারের সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। সাঁওতাল বিদ্রোহ এটি একটি কোম্পানি শাসনকালে গুরুত্বপূর্ণ বিদ্রোহ। এই বিদ্রোহ বাংলা তথা ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় 1855 সালে। এটি বিদ্রোহ, এটি অভ্যুত্থান নয়। অভ্যুত্থানের মধ্য দিয়ে শাসন ক্ষমতায় আসে যারা প্রতিবাদী, যারা বিদ্রোহী। কিন্তু এখানে সাঁওতালরা ক্ষমতায় আসতে পারেনি, তাই এটাকে বিদ্রোহ বলা যায়। আবার সাঁওতাল বিদ্রোহকে আমরা বিপ্লব বলতে পারি না। যে অর্থে ফরাসি বিপ্লব 1790 সালে বিপ্লব, যে অর্থে 1917 সালে রুশ বিপ্লব এবং 1917 সালে নভেম্বর বিপ্লব, সেই অর্থে তোমার সাঁওতাল বিদ্রোহকে বিপ্লব বলতে পারি না। যাই হোক, সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, এরা অত্যন্ত পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয়, সরল সাদাসিধে মানুষ। তারা কৃষিকাজ করত এবং তারা কৃষিজীবী, এ কথা আমরা বলতে পারি। বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর, পালামৌ জেলা, এই সমস্ত অঞ্চলে গভীর জঙ্গলে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা বসবাস করত। কিন্তু এই গভীর জঙ্গল কেটে তারা চাষযোগ্য জমি তৈরি করেছে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কোম্পানি শাসন এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে। এত পরিশ্রম করে তারা জমি চাষযোগ্য করলেও এই অঞ্চলে কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারি ব্যবস্থা এই অঞ্চলে তোমার চালু হয়। শোষণ এবং অত্যাচারের জ্বালায় তারা এই অঞ্চল ছেড়ে দিয়ে তারা চলে আসে তোমার রাজমহলের পার্বত্য অঞ্চলে চলে আসে। রাজমহলের পার্বত্য অঞ্চলে এবং মুর্শিদাবাদের একটা অংশে তারা চলে আসে। এখানে এসে তারা এই অঞ্চলের নাম দেয় দামিনী ই কোহি। দামিনী ই কোহি নতুন অঞ্চলে এসে তারা আগের অঞ্চলে, আগের জায়গাতে, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, বীরভূম, এই সমস্ত অঞ্চলে তারা অত্যাচারিত হয়েছে, তারা শোষিত হয়েছে। তাই জমিদারদের শোষণের হাত থেকে বাঁচার জন্য নতুন এলাকায় এসে নতুন এলাকার নাম দিয়েছে দামিনী ই কোহি। দামিনী ই কোহি কি? এটা হলো তাহলে রাজমহল অঞ্চল এবং মুর্শিদাবাদের একটি অংশ, পাহাড়ের প্রান্ত দেশ। অর্থাৎ দামিনী কোহি মানে হলো পাহাড়ের শেষ প্রান্তে অবস্থিত। এই অঞ্চল আয়তনে খুব একটা বড় ছিল না। এই অঞ্চলের আয়তন হচ্ছে 1366 বর্গ মাইল। 1366 বর্গ মাইল দামিনী ই কোহি অঞ্চলের আয়তন। এই 1366 বর্গ মাইলের মধ্যে 500 বর্গ মাইল জমি ছিল চাষযোগ্য।
সালের মধ্যে 1437টি ভিলেজ গড়ে ওঠে, গ্রাম গড়ে ওঠে, এবং এখানে এই অঞ্চলে জনসংখ্যা ছিল তোমার 82,715, প্রায় 82,715 জন লোক বসবাস করত দামিনী ই কোহি অঞ্চলে। তো এই অঞ্চলে জমিদারি ব্যবস্থা চালু হয়, কোম্পানির শাসনও শুরু হয়। তারা এই কোম্পানি শাসনের বিরুদ্ধে রাজমহলের এলাকা থেকে জমিদারদের বিরুদ্ধে, মহাজনদের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। তারা প্রতিবাদের করবার ক্ষেত্রে সশস্ত্র রূপ ধারণ করে, বিদ্রোহ ঘোষণা করে। এটাই হলো সাঁওতাল বিদ্রোহ। দামিনী ই কোহি অঞ্চলে সাঁওতাল কৃষকরা, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত কৃষকরা জমিদার, মহাজন এবং কোম্পানি শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করে সেই বিদ্রোহকে বলা হয় সাঁওতাল বিদ্রোহ। কোনো বিদ্রোহী কিন্তু কারণ ছাড়া হতে পারে না, বিদ্রোহের পশ্চাতে একাধিক কারণ থাকে। আমরা দেখব যে সাঁওতাল বিদ্রোহের পশ্চাতেও একাধিক কারণ ছিল, অনেকগুলি কারণ ছিল। আমরা পয়েন্ট আকারে এই কারণগুলি উল্লেখ করব। 1855 সালে যে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল তার পশ্চাতে যেসব কারণ ছিল তার একটি কারণ, প্রথম কারণ হলো খাজনা ধার্য করা এবং খাজনার পরিমাণ বা কর বা রাজস্ব পরিমাণ তোমার বৃদ্ধি করেছিল। জমিদাররা এবং কোম্পানি শাসনের সঙ্গে যুক্ত জমিদারি যে বন্দোবস্ত, তার ফলে সাঁওতাল কৃষকদের উপর রাজস্ব বৃদ্ধি করেছিল। 18 বছরে 10 গুণ রাজস্ব বৃদ্ধি করেছিল সাঁওতালদের উপর। এই কর বৃদ্ধির মাধ্যমে সাঁওতালদের অর্থনৈতিক দিক থেকে শোষণ চাপিয়ে দেয়। তারা দিতে পারবে কি পারবে না এটার দিকে নজর দেয়নি কোম্পানি সরকার, এবং মহাজন কোম্পানির কর্মচারীরা এই কর আদায় করতে গিয়ে যখন কর দিতে পারেনি তাদের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। তাদের হাঁস, মুরগি, গরু, ছাগল জোর করে নিয়ে এসেছে। নাম্বার 2 নাম্বার সাঁওতাল বিদ্রোহের কারণ হলো জমিদারের যে ইজারাদার, সেই ইজারাদারদের কর্মচারী ছিল। সেই কর্মচারীরা আবার কোম্পানি যে কর ধার্য করেছিল, জমিদার যে কর ধার্য করেছিল, সেই জমিদারের কর ধার্যের উপর আরও বেশি কর, উপকর, এছাড়াও আরও কিছু কর কর্মচারীরা, ইজারাদারদের কর্মচারীরা কৃষকদের উপরে বসিয়েছিল এবং তা জোর করে আদায় করত। তাদের উপরে উপকর আদায় করে তাদের উপকর দিতে না পারলে তাদের উপর অত্যাচার করত সরাসরিভাবে ইজারাদারদের কর্মচারীরা। 3 নাম্বার কারণ হলো যে নতুন ভূমি বন্দোবস্ত চালু হয়েছে, নতুন ধরনের ভূমি বন্দোবস্ত চালু হয়েছে, চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত চালু হয়েছে। তার ফলে কি হয়েছে, তোমার নতুন বন্দোবস্তের ফলে আগে যেটা ফসলের বিনিময়ে রাজস্ব দিত, ফসল দিত, অর্থ দিত না, কিন্তু নতুন ভূমি বন্দোবস্তের ফলে নগদ অর্থে তোমার রাজস্ব কৃষকদের দিতে হতো। নগদ অর্থে কৃষকরা যখন অতিরিক্ত রাজস্ব দিতে পারত না, তখন তারা মহাজনের কাছ থেকে অর্থ ধার নিত। মহাজনের কাছে অর্থ ধার নিত সেটা সুদে, এবং এই সুদের হার ছিল বেশি। সুদের অর্থ মহাজনরা আদায় করত জোর করে, এবং সুদের অর্থ পরিশোধ করলেও তারা খাতাতে কাটত না। তাদের ঋণের জালে মহাজনরা বেঁধে ফেলত। একবার যে মহাজনদের কাছ থেকে ঋণ নিত তা সে বছরের পর বছর তোমার ঋণের মধ্যেই থাকতো। টাকা পরিশোধ করলেও মহাজনরা সেই টাকা পরিশোধ কথাটি লিখত না। তারপরে
তোমার কৃষকদের আগাম দাদন দিত এবং দাদন দিয়ে তাদেরকে অর্থ দিয়ে বেশি হারে সুদ আদায় এবং সুদের টাকা তারা আবার দিতে না পারলে সেটা কিন্তু আবার সেটা আসলে পরিণত হতো, চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করত মহাজনরা। তাহলে মহাজনদের ঋণের ফাঁদে পড়েছে তোমার নতুন ভূমি বন্দোবস্তের ফলে, যেহেতু নগদ অর্থে রাজস্ব দিতে হয়েছে কৃষকদের। তাই আমরা দেখব যে 1856 সালে ক্যালকাটা রিভিউ যে পত্রিকা, তাতে কিন্তু মহাজনরা কিভাবে কৃষকদের ঋণের জালে মানে আটকেছে, মহাজনরা যে ঋণ দিয়েছে তার ফাঁদ থেকে কৃষকরা কোনো সময় মুক্ত হয়নি, তার বর্ণনা ক্যালকাটা রিভিউ পত্রিকাতে উল্লেখ আছে। 4 নম্বর কারণ হলো যে বিদেশি মহাজন, বিদেশি ব্যবসায়ী, অর্থাৎ এই রাজমহল তোমার পাহাড়ের প্রান্ত দেশে যে সাঁওতাল আদিবাসীরা বসবাস করত, সেই অঞ্চলে বাইরে থেকে মহাজনরা প্রবেশ করেছে, ব্যবসায়ীরা প্রবেশ করেছে, বাইরে থেকে মহাজনরা প্রবেশ করে সাঁওতালদের ঋণ দিয়েছে এবং সুদের টাকা আদায় করেছে, অত্যাচার করেছে। ব্যবসায়ীরা দোকান খুলে দ্রব্যের দোকান খুলেছে। দ্রব্য ব্যবসায়ীরা যখন সাঁওতাল চাষিদের কাছে বিক্রি করেছে, তখন তারা কম ওজনের বাটখারা ব্যবহার করেছে, অর্থাৎ ওজন তাদেরকে কম দিয়েছে। আবার অন্যদিকে তারা যখন চাষির কাছ থেকে ফসল কিনেছে, ব্যবসায়ীরা তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করেছে। বেশি ওজনের বাটখারা ব্যবহার করে কৃষকদের কাছ থেকে বেশি ফসল ঠকিয়ে নিয়েছে। এইভাবে দেখা যায় যে বিদেশি মহাজন এবং ব্যবসায়ীরা তোমার বিভিন্নভাবে সাঁওতালদের উপর, সাঁওতাল আদিবাসী কৃষক সম্প্রদায়ের উপর শোষণ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। 5 নম্বর কারণ হলো যে লর্ড ডালহৌসি, তোমরা জানো যে 1853 সালে প্রথম ভারতে রেল লাইন স্থাপন করেছে। তো এই অঞ্চলে, দামিনী কোহি অঞ্চলে, এই হিমালয়ের প্রান্ত দেশের এই অঞ্চলে রেল লাইন তৈরি করা শুরু করে। রেল লাইন তৈরি করলে রেলের কাজ শুরু হয়। এখানে তোমার রাজমহল অঞ্চলে রামপুরহাট, তারপরে তোমার জব্বলপুর, সাহেবগঞ্জ, এই সমস্ত অঞ্চলে রেল লাইনের কাজ শুরু হয়। রেল লাইনের কাজ শুরু হলে রেলের রেলের কাজে সাঁওতালদের নিয়োগ করেছে। সাঁওতালরা রেলের কাজে নিযুক্ত হলে তাদেরকে পারিশ্রমিক দেয়নি, তাদের ন্যায্য মজুরি দেয়নি, আবার অনেক সময় মজুরি না দিয়ে তাদেরকে ব্যাগার খাটিয়ে নেওয়া হয়েছে। আর এই সমস্ত রেলের অফিসাররা এবং ইংরেজ কর্মচারীরা এবং জমিদার যোদ্ধা, তারা তোমার মানে সাঁওতালদের পরিবারে গিয়ে অত্যাচার করেছে, তাদের ছাগল, গরু, মোষ এই সমস্ত জোর করে কেড়ে নিয়ে আসতে, এমনকি নারীদের উপরেও অত্যাচার করেছে। তাহলে লর্ড ডালহৌসির যে রেলপথ স্থাপন, তার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে পরোক্ষভাবে মানুষের ভালো করার জন্য রেলপথ স্থাপন করলে, এটা বাণিজ্যিক স্বার্থে তার রেলপথ স্থাপন করেছিল, কিন্তু কৃষকদের উপর, গরিব আদিবাসী সাঁওতালদের উপর যে অত্যাচার করেছে রেল স্থাপনের নামে, সেটা কৃষকরা কিন্তু সহ্য করতে পারেনি। সাঁওতালদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। 6 নম্বর কারণ, নীলকর সাহেবরা এই অঞ্চলে নীল চাষ করতে কৃষকদের বাধ্য করে। নীলকর, ইংল্যান্ডে তোমার নীল প্রয়োজন ছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব হলো, রঞ্জন শিল্প তখন আবিষ্কার হয়নি, তাই ইংল্যান্ডের কাপড় রং করার জন্য নীলের চাহিদা ছিল। ভারতে যেসব সাহেব ছিল, ইংরেজরা ছিল, তারা তখন নীলের ব্যবসা শুরু করে এবং এই দামিনী কোহি অঞ্চলে, রাজমহল অঞ্চলে তোমার চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করে, তাদের ধান চাষ করা বা অন্যান্য চাষের থেকে বিরত থাকার আদেশ দেয়। চাষিরা এটা ভালো মনে নেয়নি। নীল চাষের মধ্য দিয়ে নীল চাষিদের অর্থনৈতিকভাবে শোষণ করেছে।
তাদের ন্যায্য নীলের দাম দেয়নি, যে পরিমাণ জমির পরিমাণ কমিয়ে দিয়েছে কেনার সময়। এমনকি নীল চাষের জন্য যে দাদন দিয়েছে, আগাম দাদন, সেই দাদনের টাকা চাষি পরিশোধ করতে পারেনি। তাহলে আমরা দেখছি নীলকর সাহেবদের যে ভূমিকা, সেই ভূমিকার ফলে কৃষকরা তোমার অসন্তুষ্ট হয়েছে এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নীলকর সাহেবরা নীল চাষিদের জোর করে নিয়ে গিয়ে তোমার নীলকুঠিতে নিয়ে গিয়ে বেঁধে মারত এবং প্রহার করতে করতে মারতে হত্যা করে ফেলত। 7 নম্বর কারণ হলো যে এই অঞ্চলে সাঁওতাল মানে আদিবাসীর মানুষেরা তারা নিজের আইন প্রয়োগ করত, নিজেদের নিয়ম কানুন মেনে চলত। আর কোম্পানি শাসন আসার ফলে কোম্পানি এই অঞ্চলে তোমার কোম্পানি শাসন চালু করতে উদ্যোগী হয়। এই অঞ্চলে যে নিজস্ব ভিলেজ ছিল, ভিলেজ কমিউনিটির যে হেড দলপতিকে মাঝি বলা হতো, কোনো জায়গায় পরগনা বলা হতো, কোনো সময় পারানিক বলা হতো। বিভিন্ন নামে এই সমস্ত মানে প্রধানরা তাদেরকে পরিচালনা করত এবং তাদের আদেশ নিয়ম এগুলো সাঁওতালরা মেনে চলতো। এক কথায় সাঁওতালরা স্বাধীন চেতা এবং স্বাধীনভাবে তারা বসবাস করতে চাইতো। অথচ কোম্পানি সরকার তাদের উপরে কোম্পানির যে আইন, গভর্নমেন্ট আইন, সেটা চালু করেছিল, যাতে সাঁওতালদের একটা আঘাত হয়েছিল, তাদের স্বাধীন চেতা মানসিকতাকে আঘাত করেছিল। 7 নম্বর কারণ আমি বললাম, এবার 8 নম্বর কারণ হচ্ছে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। খ্রিস্টান মিশনারিরা তারা খ্রিস্টান ধর্মকে প্রচার করতে চায়। তাই দামিনীকি কহি অঞ্চলের যে কৃষকরা, আদিবাসী কৃষকরা, আমরা বলেছি প্রায় 82,000-এর উপরে লোক এখানে বসবাস করে কৃষকরা। সেই লোকেদের মধ্যে মানে তারা খুব গরিব, তারা দারিদ্রতার সঙ্গে লড়াই করে এবং তারপরে তাদের উপর অত্যাচার করছে। তখন তোমার খ্রিস্টান মিশনারিরা উদ্যোগ নিল যে এই সব মানুষের মধ্যে ধর্ম প্রচার করতে হবে। যে ধর্ম তাদের আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ধর্ম থাক, মানে হিন্দু থাক, মুসলমান থাক, তারা খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করতে উদ্যোগী হয় এবং তাতে অনেকটাই সফল হয়েছে। কিন্তু সমষ্টিগতভাবে সাঁওতালরা এতে খ্রিস্টান মিশনারিদের ভূমিকাকে তারা ঘৃণা করেছে এবং তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে খ্রিস্টান মিশনারিদের এই নক্করজনক ভূমিকা দেখে। 9 নম্বর কারণ হচ্ছে যে ধর্মীয় কারণটা কি? 9 নম্বরে ধর্মীয় কারণ আমি বলছি যে সাঁওতাল যারা নেতা ছিলেন তারা প্রচার করেছিলেন যে আমাদের ঈশ্বর নির্দেশ দিয়েছে, আমরা সিধু কানু বিশেষ করে 2 নেতা বলেছিলেন, ঘোষণা করেন যে আমরা মহাজনদের নিয়ম মানব না, আমলাদের নিয়ম মানব না, ইংরেজদের বুলেট যদি লাগে আমাদের লাগবে না। ঈশ্বর ভগবান আমাদের নির্দেশ দিয়েছে যে এই অন্যায়ের প্রতিবাদ করো। তার কারণ এখানে ইংরেজরা পাপী, মহাজনরা পাপী এবং তোমার জমিদাররা পাপী, জমিদারদের অত্যাচারী কর্মচারীরা পাপী। এই যে একটা বিশ্বাস এবং ঈশ্বর আমাদের নির্দেশ দিয়েছে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এই মানসিকতা হচ্ছে ধর্মীয় মানসিকতা এবং এখানে ঐশ্বরিক একটা ভাবনা সাঁওতালদের মধ্যে কাজ করেছে। তাই তারা কিন্তু তোমার এই সাঁওতাল বিদ্রোহে তারা প্রস্তুত হয়েছে, সাঁওতাল বিদ্রোহে তারা যোগ দিয়েছে। এবার আমরা আরেকটি কারণ 10 নম্বর কারণ আমরা বলবো যে তোমার মানে সাঁওতালদের মধ্যে একটা জাতীয়তাবাদী ভাবনা কাজ করেছে। হ্যাঁ, স্বাধীনতা, সাঁওতালদের যে প্রাচীন নাম ছিল তার অর্থ হলো স্বাধীনতার সংগ্রাম। এই যে জাতীয়তাবাদ সাঁওতালদের মধ্যে যে আমরা একটা স্বাধীন জাতি, আমরা স্বাধীন উপজাতি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, আমাদের নিজস্ব নিয়ম আছে, আইন আছে, ধর্মীয় অনিয়ম আলাদা,
সুতরাং আমাদের মধ্যে আমরা স্বাধীনভাবে থাকতে চাই, এই যে মানসিকতা, এটা হলো পলিটিক্যাল একটা, এটা হচ্ছে এটা একটা কী বলবো, ভূখণ্ডের প্রতি ভালোবাসা, এটা একটা জাতীয়তাবাদ, এটা একটা দেশ প্রেম বলতে পারি। একটা গোটা দেশ নয়, এই অঞ্চলটাকে তারা স্বাধীন একটা ভূখণ্ড বানাতে চাইছে। সুতরাং এই মানসিকতা তাদের মধ্যে জেগে উঠেছিল, স্বাধীনতার চেতনা জেগে উঠেছিল যে আমরা স্বাধীনভাবে থাকব, আমরা সরল সাদাসিধে মানুষ, আমরা কেন ইংরেজদের চোখ রাখানো শুনবো, তারা যে অত্যাচার করছে সেই অত্যাচার আমরা কেন মেনে নেব, এই মানসিকতা তাদের মধ্যে কাজ করেছিল। এইবার তাহলে আমরা 10টা কারণ উল্লেখ করলাম, 1-2 করে তোমরা ভিডিও চালিয়ে খাতায় লিখে নেবে। এবার আমরা আলোচনা করব নেতৃত্ব। দেখো, কোনো বিদ্রোহ আপনা আপনি চলবে না, নেতৃত্ব দিতেই হবে, নেতা থাকতেই হবে। তবে নেতার সততা, নেতার ক্যারেক্টার, এর উপর বিদ্রোহের প্রকৃতি নির্ভর করে। সাঁওতাল বিদ্রোহে 1855 সালের যে বিদ্রোহ, এটা নেতৃত্ব দিয়েছে সিধু কানু, চাঁদ, ভৈরব, হ্যাঁ, আরও অনেক নেতা, সিধু কানু, চাঁদ, ভৈরব, আরও অনেক নেতা তোমার নেতৃত্ব দিয়েছেন। তো সিধু কানু তোমার এই যে নেতৃত্ব দিয়েছেন, এবং তারা বলেছেন যে তাদের ঘোষণাতে বলেছেন যে আমরা বেশি কর দেব না, হ্যাঁ, লোহার লাঙলের যেটা আমরা বই আর কি, লোহার লাঙল দিয়ে জমি চাষ করি, 2 আনা আমরা কর দেব। বলদের টানা যে লাঙল, তাতে আমরা 1 আনা কর দেব। এই যে এইগুলোকে তারা প্রচার করেছে জনগণের মধ্যে। আর তোমার জনগণ এত উত্তেজিত হয়েছে সিধু কানুর ডাকে, তোমার মানে একটা মাঠে, ভাগনাদেহির মাঠে, সিধু কানুর ডাকে ভাগনাদেহির মাঠে সম্ভবত 10ই জুন তোমার 10,000 সাঁওতাল সমবেত হয়েছে। এই যে মিটিং, সিধু কানুর ডাকে ভাগনাদেহির মাঠে 10,000 সাঁওতাল সমবেত হয়েছে। এখানে সিধু কানু যে ভাষণ দিয়েছেন, তাতে বলেছেন যে আমাদের ঈশ্বর নির্দেশ দিয়েছে, আপনারা তীর ধনুক নিয়ে রেডি হন, প্রতিবাদ করুন। আমরা এই শোষণ, আমাদের উপর যেভাবে অত্যাচার শোষণ শুরু করেছে কোম্পানি, সরকার, মহাজনরা বাইরে থেকে এসছে, সুতরাং এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, আমাদের পিছপা হলে হবে না। ঈশ্বর আমাদের নির্দেশ দিয়েছেন। সিধু কানু ছাড়া চাঁদ, ভৈরব 2 ভাই, তারাও এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বীর সিং, কালু প্রামাণিক, ডোমন মাঝি, এরাও এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। তো আমরা বলেছি যে ভাগনাদেহির মাঠে 10,000 কৃষক সমবেত হয়েছিল, এবং এই সম্মেলনের পরে এই বিদ্রোহে যোগ দিয়েছে প্রায় 50,000 মানুষ। 50,000 মোট জনবসতি আমি বলেছি, নির্দিষ্ট এলাকা বলেছি, ভিলেজ বলেছি কটা, এই কটা ভিলেজ থেকে, এই নির্দিষ্ট এলাকা থেকে 50,000, 82,000 লোক, তার মধ্যে 50,000 লোক তারা মাঠে নেমেছে। আর তাদের বিদ্রোহের প্রকৃতি ছিল তোমার সশস্ত্র, তীর ধনুক নিয়ে তারা ইংরেজ কোম্পানি সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে তারা লড়াই করেছে। তারা এমনভাবে মারমুখী হয়েছে যে জমিদারদের হত্যা করেছে, তোমার মহাজনদের হত্যা করেছে, বিভিন্নভাবে তোমার হত্যা করেছে। তো যাই হোক, আমরা দেখব যে একটা দিঘি থানার দারোগা তাকে হত্যা করেছে, কোনো মহাজনকেও তারা হত্যা করেছে। তো যাই হোক, এই যে এই বিদ্রোহটা তোমার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ে। তাই এই বিদ্রোহ আমরা দেখব যে শেষ পর্যন্ত কোম্পানি সরকার বিরাট সেনাবাহিনী
মোতায়েন করে নামিয়ে এই বিদ্রোহকে কঠোর হাতে দমন করে। এই বিদ্রোহে দমনের ক্ষেত্রে আমরা দেখব যে 23,000 বিদ্রোহীকে কোম্পানি সরকারের সেনারা 23,000 বিদ্রোহীকে হত্যা করেছে। সিধু কানুর ফাঁসি হয়েছে, এবং অন্যান্য নেতারও ফাঁসি হয়েছে। বহু মানুষকে তারা আহত করেছে সেনাবাহিনী। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা দেখব যে এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছে। এটা একটা আঞ্চলিক কৃষক বিদ্রোহ, এটা একটা স্বতঃস্ফূর্ত কৃষক বিদ্রোহ। বাইরে থেকে কোনো নেতা পরিকল্পিতভাবে কোনো সংগঠন এই বিদ্রোহের ডাক দেয়নি। এই অঞ্চলের শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষ, উপজাতি মানুষ, তারা কিন্তু তাদের মর্যাদা চেয়েছিল, তারা স্বাধীনভাবে বসবাস করতে চেয়েছিল। তবে এই আন্দোলন, এই বিদ্রোহ যখন ব্যর্থ হলো, তখন আমরা দেখব যে বিদ্রোহর ফলাফলটা কী এবং গুরুত্বটা কী। দেখো, আমরা আগেই বলেছি এই বিদ্রোহ দমন করেছে কঠোর হাতে কোম্পানি সরকারের বাহিনী, এবং এই বিদ্রোহকে বিভিন্ন জন বিভিন্নভাবে দেখেছেন। কেউ বলেছেন, যেমন নরহরি কবিরাজ, ঐতিহাসিক নরহরি কবিরাজ, তিনি বলেছেন যে এটা একটা এলাকায় সীমাবদ্ধ একটা বিদ্রোহ, এটা কৃষক বিদ্রোহ, এটা আদিবাসী বিদ্রোহ, তবে এটা জনগণের মুক্তিযুদ্ধ। জনগণের মুক্তিযুদ্ধ এই কারণে উনি বলেছেন যে এই বিদ্রোহে আদিবাসী সাঁওতালরা ছাড়াও তোমার মাঝারি আদিবাসী, অন্যান্য উপজাতি, তারাও এই বিদ্রোহে যোগ দিয়েছে। নিম্ন বর্ণের যারা হিন্দু, তারা এই বিদ্রোহে যোগ দিয়েছে, এবং তারা এবং 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 এই বিদ্রোহটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইংরেজ গভর্নর হ্যালিডে সাঁওতাল বিদ্রোহের যে মানমুখী চেহারা, সাঁওতাল বিদ্রোহের যে প্রকৃতি, সে সম্পর্কে তিনি বলেছেন যে এটা কোম্পানি শাসনের অবসান ঘটানোর বিদ্রোহ। এই বিদ্রোহ কিন্তু কোম্পানি শাসনের অবসান চেয়েছে, এবং তারা ওই এলাকার স্বাধীনতার জন্য লড়াই করেছে। ডক্টর কালীকিঙ্কর দত্ত, তিনি বলেছেন যে আপাত দৃষ্টিতে এটা ব্যর্থ বিদ্রোহ, এটার গুরুত্ব নেই, কিন্তু নিরপেক্ষ বিচারে কালীকিঙ্কর দত্ত বলেছেন যে এটা একটা আঞ্চলিক গুরুত্বহীন বিদ্রোহ বলাটা ঠিক না। আঞ্চলিক গুরুত্বহীন বিদ্রোহ বলাটা ঠিক না। এই বিদ্রোহটা সমাজ ধরে চলেছে, এই বিদ্রোহটা সমাজ ধরেছে, তাই এটা আঞ্চলিক বিদ্রোহ হিসাবে এটা উড়িয়ে দিলে হবে না। এটা ভবিষ্যৎ কোম্পানি সরকার তথা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে আন্দোলন হয়েছে, পরবর্তীকালে সংগ্রাম হয়েছে, তাতে এই বিদ্রোহ প্রভাব ফেলেছে। নাম্বার টু হচ্ছে যে এটা নিম্ন বর্ণের এবং দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহ। এই যে আদিবাসী সম্প্রদায়ের যে বিদ্রোহ, এটা বলা হলেও কিন্তু নিম্ন বর্ণের যারা হিন্দু, যারা শোষিত, বঞ্চিত, অস্পৃশ্য, তারা কিন্তু এই বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে। আর দরিদ্র হিন্দু যারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, তারাও কিন্তু এই বিদ্রোহে যোগ দিয়েছে। তাই এই বিদ্রোহকে আমরা শুধু সাঁওতালদের মধ্যে বিদ্রোহ, এই কথা বলা ঠিক না। সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করেছিল, কিন্তু সাঁওতালদের মধ্যেই এই বিদ্রোহটা সীমাবদ্ধ ছিল, এটা ঠিক না। কোম্পানি সরকার উপলব্ধি করেছিল এটা একটা সাঁওতাল বিদ্রোহ হলেও ভবিষ্যতে এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়বে, এবং পরবর্তীকালে আমাদের সরকারের এগেনস্টে বিভিন্ন ধরনের সংগঠিত বিদ্রোহ, সংগঠিত আন্দোলন গড়ে উঠতে পারে, এই অনুমান কিন্তু কোম্পানি সরকার করেছিল। এবং এই যে এটা এই এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সরকার উপলব্ধি করেছিল, যে বিদ্রোহকে জেলা দিয়েছিল, সেই জন্যে সাঁওতাল পরগনা নামে একটা জেলা গঠন করে। কি বললাম ভালো করে শুনবে, যে সাঁওতাল পরগনা নামে একটা জেলা গঠন। তাহলে এটা সাঁওতালদের একটা সফলতার দিক, সাকসেস হয়েছে, তারা সফল হয়েছে। ব্যর্থ তার মধ্যেও তারা সফল হয়েছে, সাঁওতাল পরগনা জেলা তারা পেল।
চার নম্বর গুরুত্ব হচ্ছে যে ধর্মান্তরিত। দেখো, ধর্মান্তরিত হওয়ার জন্যই কোম্পানি সরকারের বিরুদ্ধে, খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে এত বড় একটা বিদ্রোহ হলো। এখানে প্রচুর লোক মারা গেছে, 23,000 তোমার বিদ্রোহীকে হত্যা করেছে কোম্পানি সরকার। তা সত্ত্বেও কোনো উপায় থাকে না। তা সত্ত্বেও যে এই এলাকার মানুষ সব থেকে সমস্যা হলো এরা দরিদ্র। এরা জঙ্গল কেটে জমি তৈরি করলো। জঙ্গল কেটে একটা অঞ্চলে, বীরভূম, মেদিনীপুর, মানভূম, ছোটনাগপুর, এগুলোতে জমি তৈরি করলো। সেখান থেকে অত্যাচারের জ্বালায় তারা নতুন অঞ্চলে, রাজমহল অঞ্চলে এলো, হিমালয়ের প্রান্ত দেশে এলো। এখানে এসেও সেই একই সমস্যা। সেই সমস্যা থেকে মুক্ত হতে তারা পারেনি নতুন এলাকাতে এসে। তাই এই বিদ্রোহ যখন দমে গেল, তখন যারা বেঁচে থাকলো তারা অনেকে আর্থিক কারণে মন থেকে না চাইলেও তারা নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম পালন করেছে। খ্রিস্টান ধর্ম পালন করাতে বসবাসের জমি পেয়েছে, অর্থ পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর খ্রিস্টান মিশনারিদের প্রতি তারা আনুগত্যশীল হয়েছে, তারা লয়ালিটি দেখিয়েছে, আনুগত্য দেখেছে। যেখানে যে তাদের যে নিজস্ব ধর্ম, সেই নিজস্ব রীতিনীতি, সেটাকে ত্যাগ করেছে অনেকেই। তাহলে এটা একটা তোমার ফলাফল, এবং এটাও একটা ব্রিটিশ কোম্পানি সরকারের পক্ষে এটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের পক্ষে গুরুত্বপূর্ণ নয়। 6 নাম্বার, আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, তিনি বলছেন যে এরপরে যে 1855 বিদ্রোহ, এটা তোমরা জানলে, আর 1857 সালে যে মহাবিদ্রোহ, মহাবিদ্রোহকে যদি সিপাহী বিদ্রোহকে যদি মহাবিদ্রোহ বলা যায় সাঁওতালদের, তাহলে এটাকে কেন একটা স্বাধীনতার সংগ্রাম বলা যাবে না? আমরা দেখব 2 বছর পর 1857 সালে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছিল, এবং সেই বিদ্রোহটা তোমার ভারতের জনগণের, জমিদার, জোরদার, রাজা এবং অনেক মানুষ সেখানে বিদ্রোহে যোগ দিয়েছিল। অনেক কৃষক ও জমিদার তারা যোগ দিয়েছিল। তো সেটা যদি মহাবিদ্রোহ হয়ে যায়, সিপাহী বিদ্রোহ থেকে জাতীয় সংগ্রাম হয়ে যায়, তাহলে সাঁওতালরা বিদ্রোহ শুরু করেছিল, তাহলে এটা কেন হবে না? তবে এখানে বিতর্ক আছে। এখন সাঁওতাল বিদ্রোহ কিন্তু সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েনি, কিন্তু সিপাহী বিদ্রোহ প্রায় ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন নেতা নেতৃত্ব দিয়েছে। বিহারি কুনওয়ার সিং কিন্তু এখানে কিন্তু সেই রকম একটা রূপ পায়নি। তাই আমরা বলবো যে ওনার বক্তব্য, আর.সি. মজুমদারের বক্তব্য, এই অর্থে এটা একটা স্বাধীনতা সংগ্রাম। তারা একটা মুক্ত অঞ্চল, মুক্ত স্বাধীন এলাকা, নির্দিষ্ট এলাকা, যে এলাকায় তারা বসবাস শুরু করেছিল, একটা এলাকা থেকে ছেড়ে নতুন এলাকায় এসে সেখানেও তারা জর্জরিত হচ্ছে, তার প্রতিবাদে এই বিদ্রোহ। তাই এই বিদ্রোহের মানসিকতা, এটা একমাত্র স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে থাকে। তারা জীবনকে বাজি রেখে লড়াই করে। এখানে আমরা দেখলাম যে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে, 23,000কে হত্যা করেছে। তারা যদি প্রাণের ভয় করতো, তাহলে দারোগাকে হত্যা করতো না, মহাজনকে হত্যা করতো না। বিদ্রোহের রূপ হচ্ছে কি? সশস্ত্র রূপ। এই রূপ নিত না এই চেহারা, এবং ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়েছিল। কোম্পানি সরকার, ব্রিটিশ সরকার না বলে কোম্পানি সরকার বলবো। কোম্পানি সরকার ব্রিটিশ সরকারের আন্ডারে ভারতকে তখন শাসন করেছে। তা এইবার আমরা বলবো, আর.সি. মজুমদারের কথাকে আমরা স্বীকার করে নিচ্ছি। তার বক্তব্যের মধ্যে অনেকটা সত্যতা নিহিত আছে, যথার্থতা আছে তার বক্তব্যে। তা কোম্পানি সরকারও বুঝতে পেরেছিল যে এই সাঁওতাল বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছে, নড়বড়ে করে দিয়েছে। যাই হোক, আমরা কনক্লুশনে আসব যে একটা লেখাপড়া না জানা, আমরা অশিক্ষিত কথাটা ব্যবহার করতে খারাপ লাগে আমার। লেখাপড়া না জানা, অজ্ঞ হতে পারে, অসচেতন হতে পারে। তারা যে সরল মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা কঠোর পরিশ্রম করে দুবেলা দুটো খাবার চাই, সাধারণ পোশাক চাই,
তারা জঙ্গলে অবাধে বসবাস করত, জঙ্গলকে তারা ব্যবহার করত। কিন্তু এই জঙ্গল যারা ধনশালী ব্যক্তি, যারা ইংরেজ বা বণিক এবং 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 ভারতীয় বণিক, তারা জঙ্গল কেটে তারা নিজের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু এই আদিবাসী মানুষেরা জঙ্গলকে রক্ষা করেছে নিজের প্রাণের থেকেও। এই জঙ্গল আমরা পরবর্তীকালে আমরা দেখব জঙ্গলকে রক্ষা করার জন্য এদের উত্তরাধিকারীরা কিভাবে লড়াই করেছে। তাই আমরা এই যে সাঁওতাল বিদ্রোহ, আর একটা কথা, এদের মধ্যে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বতন্ত্রভাবে একটা বেঁচে থাকবো, শেষ পর্যন্ত কোম্পানি সরকার এই অঞ্চলটাকে একটা স্বাধীন এলাকা হিসাবে ঘোষণা করেছে। আমরা বলেছি যে একটা তোমার পরগনা, সাঁওতাল পরগনা একটা জেলা তৈরি করেছে, এবং কোম্পানি এদের আন্দোলনকে অন্তরে একটা গুরুত্ব দিয়েছে এবং পরবর্তীকালে এদের অনেকটাই দাবি মেনে নিয়েছে। কিন্তু একটা কথা, মানুষ তো শোষণমুক্ত হতে পারেনি, তারা ক্রমান্বয়ে শোষিত হয়েছে, এখনও শোষিত আছে। তাই আমরা একটা ঐতিহাসিকভাবে ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের গুরুত্বকে আমরা স্যালুট করি, আমরা 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 সম্মান করি, শ্রদ্ধা করি, মর্যাদা দিই। এবং এটা প্রমাণ করেছে যে একটা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, কঠোর পরিশ্রমী অনেস্ট মানুষ, তারা যে লড়াই করতে পারে, একটা 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 বিদ্যমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে পারে, সেটা কিন্তু সাঁওতাল বিদ্রোহের মধ্য দিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে। এবং ভবিষ্যতে এই বিদ্রোহকে অবলম্বন করে এই বিদ্রোহের প্রভাব সুদূর প্রসারীভাবে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে কাজ করেছে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।